হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজ আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে পড়ব। কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা সমূহ, তাহলে আমরা এটাকে কোয়ান্টাম নাম্বারস লিখলাম। ঠিক আছে, তো প্রথমেই জেনে নেব যে এই কোয়ান্টাম নাম্বারস কাকে বলে। দেখো, পরমাণুতে যে সমস্ত ইলেকট্রনগুলো রয়েছে এবং ইলেকট্রনগুলো ক্রমাগত আমরা জানি যে ঘূর্ণায়মান অবস্থাতে রয়েছে বা রোটেট করছে। তো এই যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো, এই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো সঠিক অবস্থান বর্ণনা করার জন্য বা তাদের সঠিক আকৃতি বর্ণনা করার জন্য কিছু সংখ্যার প্রয়োজন হয় বা কিছু নাম্বারের প্রয়োজন হয়। সেই সমস্ত নাম্বারগুলোকেই বলা হয় কোয়ান্টাম নাম্বারস। ঠিক আছে, তাহলে যদি বলা হয় কোয়ান্টাম সংখ্যা কি না, যে সমস্ত সংখ্যাগুলোর দ্বারা আমরা ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির যে সমস্ত সংখ্যাগুলো দ্বারা আমরা ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির সঠিক অবস্থান, আকৃতি ও প্রকৃতি সম্পর্কে জানতে পারি, তাদের বলা হয় কোয়ান্টাম নাম্বার। তাদের বলা হয় কোয়ান্টাম নাম্বার। তাহলে এখন প্রশ্ন আসবে যে তাহলে এই কোয়ান্টাম নাম্বার কত ধরনের হয়। দেখো, এই কোয়ান্টাম নাম্বার হচ্ছে টোটালি 4 প্রকার। একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, নাম্বার 1 মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 নাম্বার হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এর অপর একটা নাম আছে, সেটা হচ্ছে দিক নির্দেশকারী বা দিকদংশীয়। ঠিক আছে, বেশ, দিগংশীয়। 3 নাম্বার হচ্ছে চৌম্বক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। হয়েছে, এই 3টি জিনিস বোঝা গেল। লাস্ট হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এই টোটাল 4 ধরনের হচ্ছে কোয়ান্টাম নাম্বার। এবারে এই যে কোয়ান্টাম নাম্বারগুলো আমরা পড়লাম, এই 4টে টাইপ, এই প্রত্যেকটা টাইপ সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এবং দেখব যে সেটা ইলেকট্রনের অবস্থান, আকার, আকৃতি, প্রকৃতি নির্ণয়ে কি ভূমিকা পালন করছে। এবং এই পার্টটা, আজকের পার্টটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমরা প্রত্যেকটা জিনিস মন দিয়ে খুঁটিয়ে দেখো। যদি কোনো জায়গায় প্রবলেম হয় ভিডিওটা ব্যাক করে আবার দেখো, কারণ তোমাদের বোর্ডের ম্যাক্সিমাম কোশ্চেন এই পোর্শনটা থেকে আসে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই পোর্শনটা সবথেকে সহজ পার্ট। ঠিক আছে, সবথেকে সহজ। তো এই যে কোয়ান্টাম নাম্বারগুলো আমরা দেখলাম, 4 ধরনের কোয়ান্টাম নাম্বার রয়েছে। তো এর আগে আমরা একটা জাস্ট মনের মধ্যে একটা সিনারি তৈরি করে নেবো। সেই সিনারিটা অনুযায়ী আমরা প্রত্যেকটা জিনিসকে ভেবে রাখবো। দেখো, পরপর যদি আমরা ভাবি, সব থেকে প্রথমে আমাদের আসবে অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে পরমাণু। এই অ্যাটমগুলোর মধ্যে আমাদের রয়েছে অরবিট বা সেল, দুটো একই জিনিস। হয়েছে, সেল বলতে দেখবে আমরা জানি যে পথে আগের দিন আলোচনা করেছি, বা অরবিট বলতে আমরা জানি যে পথে ইলেকট্রনগুলো রোটেট করে নিউক্লিয়াসের চারিদিকে, তাকেই বলা হয় সেল। তাহলে অরবিট বা সেল জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কতদিন। তো এই সেলের আন্ডারে থাকে সাবসেলস, বোঝা গেছে? তাহলে অ্যাটমের আন্ডারে সেল, সেলের আন্ডারে থাকে সাবসেল, সাবসেলের আন্ডারে থাকে অরবিটাল। অরবিটাল সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করেছি যে রিজিয়নে ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ হয়, সেই রিজিয়নটাকে বলা হয় অরবিটাল। এবং এটা 3 ডাইমেনশনাল, এটা আমরা দেখেছি। এবং ইলেকট্রনকে এখানে একটা ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ রূপে বর্ণনা করা হয়েছে বা কল্পনা করা হয়েছে।
সেই অরবিটালের আন্ডারে থাকে ইলেকট্রনস। আমরা এটাও দেখেছিলাম যে প্রতিটি অরবিটালে ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন থাকতে পারে। আমরা সেই ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছিলাম যে এই যে অরবিট, এই অরবিটটাকে যদি আমরা স্কুলের বিল্ডিংয়ের সাথে তুলনা করি তাহলে এই যে অরবিটাল, এই অরবিটাল হবে প্রতিটা ক্লাসরুম। দেখো আগের দিনে ভিডিও থেকে তোমরা বুঝতে পারছো, এবং সেই ক্লাসরুমে ইলেকট্রনগুলো অবস্থান করছে। অর্থাৎ এই যে স্কুলের বিল্ডিং বা ক্লাসরুম নিয়ে উদাহরণটা দিয়েছি, এটাকে আমরা আর একটু ভালোভাবে বা বিস্তারিতভাবে যদি আমরা উদাহরণটাকে দিই তাহলে তাকে এরকম আসবে। এটা সবসময় মাথার মধ্যে খেয়াল রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পুরো অ্যাটমটা মনে করো আমাদের ভিলেজ বা পুরো গ্রাম। এই ভিলেজের মধ্যে বা গ্রামের মধ্যে থাকে কি স্কুল বিল্ডিং, তাহলে সেই স্কুল বিল্ডিংটা হলো আমাদের অরবিট। ক্লিয়ার? এবারে স্কুলের যে বিল্ডিংটা থাকে সেটা দেখবে একতলা হয়, দোতলা হয়, তিনতলা হয়। তাহলে এই যে প্রত্যেকটা তলা বা ফ্লোর, প্রতিটা ফ্লোর হচ্ছে সাবসেল, এবং আমরা জানি যে এই প্রতিটা তলাতে থাকে ক্লাসরুম। যেমন মনে করো একতলাতে 4টে ক্লাসরুম আছে, ওপরের তলায় আরও 4টে, 3 তলাতে আরও 4টে, এইভাবে ক্লাসরুমের সংখ্যাগুলো থাকে। তাহলে এই যে অরবিটালগুলো দাঁড়ালো, এই অরবিটালগুলো এলো ফ্লোরের আন্ডারে ক্লাস রুমস। ক্লিয়ার? এবং ক্লাসরুমে কারা থাকে? স্টুডেন্ট থাকে। এখানে ইলেকট্রন মানে হচ্ছে স্টুডেন্টস। হয়েছে? তাহলে এইভাবে আমরা পুরো জিনিসটাকে কল্পনা করতে পারি। ঠিক যেমন গ্রামের ভেতরে স্কুল, ঠিক তেমনি অ্যাটমের ভেতর থাকে অরবিট। হয়েছে? স্কুলের ভেতরে যেমন ফ্লোরগুলো থাকে ঠিক তেমনি এখানে থাকে সাবসেল। ঠিক আছে? সাবসেলের ভেতর অরবিটাল, অরবিটালের ভেতরে হচ্ছে ইলেকট্রন। এবারে কোয়ান্টাম নাম্বার সাথে এদের সম্পর্ক কি? কোয়ান্টাম নাম্বারের সাথে এদের যে সম্পর্কটা রয়েছে সেটা হলো এই যে অরবিট বা সেল আমরা লিখেছি, এটাকে n কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। n বলতে বোঝাচ্ছে, আমরা প্রথমেই দেখো 4টে কোয়ান্টাম নাম্বার পড়েছি, সেই 4টে কোয়ান্টাম নাম্বারের মধ্যে প্রথম যেটা অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা সেটাকে n দ্বারা প্রকাশ করা হয়। হয়েছে? তোমরা, আমি লেখা হলো না, তোমরা যেখানে লিখেছো যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা তার ব্র্যাকেটে লিখে রাখো n। তো এই n এর কাজ কি? এই n এর কাজ হলো যে কোনো একটা অরবিটাল বা কোনো একটা অ্যাটমের মধ্যে কতগুলো সেল থাকবে সেটাকে ডিনোট করা। অর্থাৎ n এর কাজ হলো যে সাইজটাকে দেখা, অর্থাৎ অরবিটালের যে সাইজ হবে বা আকার হবে বা কতটা বড় হবে সেটাকে ডিনোট করা। তাহলে এটা কি ডিনোট করে? সাইজ অফ অরবিটাল। ক্লিয়ার? তাহলে n এর কাজ হলো অরবিটালের সাইজটাকে ডিনোট করা। ঠিক আছে? কতটা বড় হবে সেটা আমরা আরও ডিটেলসে পরে আসছি। 2 নম্বরে এই যে সাবসেল লিখেছি, এই সাবসেলটাকে আমরা l কোয়ান্টাম নাম্বার দ্বারা প্রকাশ করতে পারবো। l কোনটা? দ্বিতীয়টা, অর্থাৎ যেটা গৌণ কোয়ান্টাম নাম্বার ছিল সেটা। এর কাজ কি? এর কাজ হচ্ছে শেপটাকে নির্ধারণ করা। শেপ মানে হচ্ছে কি আকৃতি হবে। দেখো সাইজ আর শেপের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সাইজ মানে হচ্ছে কতটা বড় বা কতটা ছোট হবে, শেপ মানে হচ্ছে সেটা দেখতে কেমন হবে। যেমন আগের দিনে আমরা অরবিটালের আকারগুলো বিভিন্ন রকম দেখেছি, সেটা বিভিন্ন রকম হতে পারে, ডিফিউজড হতে পারে, শার্প হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, অর্থাৎ S P D F আমরা 4 রকম ভাগ দেখেছিলাম, এবং সেখানে দেখেছিলাম কোনোটা গোলক আকৃতি হচ্ছে, কোনোটা ডাম্বেল শেপ হচ্ছে, এইভাবে। নেক্সট চলে আসছি আমরা অরবিটাল। অরবিটালের ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটাকে প্রকাশ করবে m কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে? এই m কি করবে? m অরবিটালের যে ওরিয়েন্টেশন বা দিকটাকে নির্দেশ করবে। ওরিয়েন্টেশন, ঠিক আছে, অফ অরবিটাল। এটা কি করবে? অরবিটালের ওরিয়েন্টেশনটাকে নির্ধারণ করবে। অর্থাৎ এটা m বলতে বোঝাচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ 3 নম্বর যেটা ছিল চৌম্বকীয় বা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, সেই চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারের মধ্যে এটা পড়ছে। ঠিক আছে? তো এই যে mটা আমরা লিখলাম, এই mটা কি করবে না সেটা চুম্বক ক্ষেত্রের দিকে নাকি চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে যাবে সেটাকে নির্ধারণ করবে। আর লাস্টে পড়ে থাকছে আমাদের
ইলেকট্রন। হয়েছে? তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। এই জিনিসটা একটু পুরো চার্টটা করে নাও, তাহলে পরের ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমেই আমরা চলে আসবো এন। এই চারটে জিনিস নিয়ে আমরা আলোচনা করব, এন, এল, এম এবং আর একটা যেটা পড়ে থাকছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সেই চারটে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথমেই আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে এন অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে হেডিং করো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ব্র্যাকেটের মধ্যে আমরা কি দিয়ে দিলাম? ব্র্যাকেটের মধ্যে আমরা দিলাম এন। হয়েছে? ছোট হতে হবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা ব্র্যাকেটের মধ্যে আমরা দিলাম এন। ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা এন। এবারে আমরা এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো রয়েছে, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো শুরু হয় কত থেকে? প্রিন্সিপাল নাম্বারগুলো শুরু হয় 1 থেকে। n সমান 1 হতে পারে, n সমান 2, n সমান 3, n সমান 4। ঠিক আছে? এবং ডট 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 করে আমাদের n সমান ইনফিনিটি অবধি হতে পারে। দেখো আমরা প্রথম দিনই আলোচনা করেছি, এই যে প্রথম সেল এটা হচ্ছে n সমান 1, দ্বিতীয় n সমান 2, তৃতীয় n সমান 3, চতুর্থ n সমান 4। আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে n সমান ইনফিনিটি অবধি দেখেছিলাম, তাই তো? এবং সমস্ত ক্ষেত্রেই তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো বের করেছিলাম। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু অলরেডি জানা। তাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কিন্তু পরিচয় আমাদের আগেই ঘটে গেছে। তাই এটা কিন্তু আমাদের কাছে আর নতুন কিছু নয়। আমরা কোয়ান্টাম নাম্বারের পার্টিসিপেশনের দিক থেকে এগুলোকে আবার নতুন করে পড়ছি। তো এই যে এন এর মান, এই এন এর মান তাহলে কখনো 0 হতে পারবে না। কি করে 0 হবে? স্টার্টিংটাই তো 1 থেকে হচ্ছে। তো এটাও আমরা জানি যে যত আমরা এন এর সংখ্যা বাড়াবো তত শক্তি, বলো, শক্তি কি হবে? এনার্জি বাড়তে থাকবে। এটাও আমরা জানি যে যত আমরা এন এর সংখ্যাটা বাড়াবো, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে সরে যাব তত আমাদের শক্তি বাড়তে থাকবে। আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বা যে কোনো পরমাণুর ক্ষেত্রে ইনফিনিটিতে চলে গেলে শক্তির মান 0 হয়ে যায় বা 0 হয়ে যায় এবং শক্তি ক্রমাগত বাড়তে থাকে। যত এন এর মানটা বাড়বে তত শক্তি বৃদ্ধি হবে। এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক সাথে সাথে আরও একটা জিনিস বাড়ে, সেটা কি? সেটা হচ্ছে এর যে সাইজ বা আকার, সেটাও কিন্তু বেড়ে চলে। অর্থাৎ এখানে যেমন শক্তি বৃদ্ধি হবে, ঠিক তেমনি আমরা বলতে পারবো সাইজ বা আকার বৃদ্ধি হবে। এটা তো ভেরি সিম্পল, বুঝতেই পারছো যে এখান থেকে এর যা ডিস্টেন্স, পরেরটাতে ডিস্টেন্স আরও বাড়বে, পরেরটায় ডিস্টেন্স আরও বাড়বে, অর্থাৎ আকারগুলো আরও বাড়তে থাকবে। তাই যত আমরা এনের মানটাকে বৃদ্ধি করব তত দুটো জিনিস বৃদ্ধি করবে, একটা হচ্ছে সাইজ বৃদ্ধি করবে এবং 2 নাম্বার হচ্ছে আকার বৃদ্ধি, শক্তি বৃদ্ধি ঘটবে। ক্লিয়ার? তাহলে এই যে এন, এই এনের তাহলে কাজটা কি? এই এনের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা সেল বা অরবিট, ঠিক আছে, এর সংখ্যা বা শক্তি লেভেলের সংখ্যা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা দেয়। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব যে 1 নাম্বার মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি জানতে পারি। হয়েছে? তাহলে প্রথমেই 1 নাম্বারে আমরা লিখব যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা সেল বা অরবিটের সংখ্যা জানতে পারি। কিভাবে পারি? দেখো n সমান 1, 2, 3, 4 হলে পরপর পরপর সেলের যে সংখ্যাগুলো হবে বা সেলগুলো যেভাবে বাড়বে সেগুলো আমরা ডিটেলসে জানতে পারবো। 2 নাম্বার কি জানতে পারবো? 2 নাম্বার আমরা এখানে শক্তির যে স্তরগুলো, ঠিক আছে, সেই শক্তির স্তরগুলো সম্পর্কে আমরা জানতে পারবো বা এনার্জি লেভেলগুলো সম্পর্কে জানতে পারবো। তাহলে 2 নাম্বার আমরা লিখব যে পরমাণুর মুখ্য শক্তি স্তরগুলো সম্পর্কে
জানা যায়। যেমন n সমান 1 হলে আমরা জানি a হয়, তারপরটা l, তারপরটা m, তারপরটা হচ্ছে n, k l m n। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আমাদের অনেক সময় আসে যে বিজ্ঞানী নিলস বোর যিনি এটা আবিষ্কার করেছিলেন তিনি নামটা কে থেকে স্টার্ট করেছিলেন কেন? তো এখানে বিভিন্ন ধরনের মতামত আছে। তো সব থেকে গ্রহণযোগ্য মতামত যেটা, যে বিজ্ঞানী নিলস বোর যখন n সমান 1 অর্থাৎ প্রথম শক্তিস্তর আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে তার এনার্জির মান দেখেছিলেন -13.6 ইলেকট্রন ভোল্ট, তখন তিনি সেটাকে কে এ কারণে করেছিলেন কারণ তার মনের মধ্যে একটা ধারণা ছিল যে যদি পরবর্তীকালে এর থেকেও কম শক্তিস্তর বিশিষ্ট কোনো শক্তি বিশিষ্ট শক্তিস্তর যদি আবিষ্কার হয় পরবর্তীকালে, যে যার শক্তি ওই -13.6 থেকেও কম হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি তার আগের যে নামগুলো রয়েছে অর্থাৎ জে আই এগুলো বসানো যেতে পারে। তাই তিনি একটা চিন্তা ভাবনা করে কে থেকে নামটা স্টার্ট করেছিলেন এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল যে তার এক্সপেরিমেন্ট পুরোপুরিভাবে একদম সঠিক ছিল এবং কোনো ভুল সেখানে ছিল না, এবং কে এর আগে কোনো বা কে এর থেকে কম শক্তিস্তর বিশিষ্ট কোনো সেল পাওয়া যায়নি। ঠিক আছে, সেই জন্য যেহেতু তিনি কে থেকে নামটা স্টার্ট করেছিলেন তাই আমরা কে থেকে নামটা পড়ি। তাহলে কে, এল, এম এবং এন এই চারটে পরপর আমরা নাম দিলাম, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে, এটা সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এটা অরবিটালের সাইজ সম্পর্কে ব্যাখ্যা করে। অরবিটালের সাইজ বা আকার ব্যাখ্যা করে বা জানা যায়। 4 নাম্বার হচ্ছে অরবিটালের শক্তি বৃদ্ধি সম্পর্কে জানা যায়। হয়েছে, অর্থাৎ অরবিটালগুলোতে কিভাবে শক্তি বৃদ্ধি ঘটবে একটার পর একটা সেগুলো সম্পর্কে জানা যায়। বোঝা গেছে? এবার আমাদের এখানে একটা ফর্মুলা খেয়াল রাখতে হবে, তোমরা এই 4টে পয়েন্ট একটু লিখে নাও। এখানে আমাদের একটা ফর্মুলা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা অরবিটে বা কোনো একটা সেলে, যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে সেলের সম্পর্ক রয়েছে, কোনো একটা অরবিটে ম্যাক্সিমাম কতগুলো অরবিটাল থাকতে পারে। ঠিক আছে, তাহলে কোনো অরবিট বা সেলে সর্বোচ্চ অরবিটাল থাকবে n²। এটা আমরা এখন থেকে খেয়াল রাখবো। ঠিক আছে, যে কোনো অরবিটে সর্বোচ্চ অরবিটালের সংখ্যা হবে n²। তাহলে কোনো অরবিট বা সেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে? ইলেকট্রন সংখ্যা হবে 2n²। এটা কিভাবে পেলাম? দেখো, আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন থাকে? 2টো করে। প্রত্যেকটা অরবিটালে 2টো করে ইলেকট্রন থাকে। তাহলে এখানে যদি অরবিটালের সংখ্যা n² হয় তাহলে ইলেকট্রনের সংখ্যা অবশ্যই 2n² হতেই হবে, তাই না? তো এবারে আমরা দেখে নেব যে কত নম্বর অরবিটে, ঠিক আছে, বা কত নম্বর সেলে কতগুলো অরবিটাল থাকে এবং কতগুলো ইলেকট্রন থাকে, তার একটা স্বচ্ছ ধারণা আমাদের কাছে একটা তৈরি করব। তাহলে আমরা একটা হেডিং করবো এভাবে নেক্সট, যে প্রথমেই থাকবে আমাদের অরবিট, তারপর থাকবে আমাদের অরবিটাল, তারপর থাকবে আমাদের ইলেকট্রন। হয়েছে? দেখো, যখন অরবিটটা n সমান 1 নেবো আমরা, যখন n সমান 2, n সমান 3, n সমান 4, এই চারটির ক্ষেত্রে আমরা বের করছি, তখন আমাদের অরবিটালের সংখ্যাগুলো কত কত হবে সেটা আমরা মানটা বের করব। হয়েছে? তাহলে অরবিটালের সংখ্যা হবে কত? n² অর্থাৎ 1। এটা কত হবে? 2² অর্থাৎ 4। এটা হবে 9, এটা হবে 16। তাহলে অরবিটালের সংখ্যাগুলো আমরা কিভাবে পাবো? যে অরবিটের যে সংখ্যা বা সেলের যে সংখ্যা বা কক্ষপথের যে সংখ্যা বা কক্ষের যে সংখ্যা, সেটাকে আমরা বর্গ করে দিলে অরবিটালের সংখ্যাটা পাবো। এবারে এই যে ভ্যালুয়েশনগুলো আসছে এগুলো বোঝার জন্য আমাদের আরও দুটো কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এম। আমরা একটু পরে সেগুলোতে আসবো। এখন শুধুমাত্র আমরা এইটুকুই জানলাম। এবারে ইলেকট্রনের সংখ্যা বের করার জন্য সূত্র কি?
2n²। তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দেবো এগুলোকে আমরা। 2 8 18 32, অর্থাৎ প্রতিটা কক্ষে বা প্রতিটা সেলে টোটাল কতগুলো ইলেকট্রন থাকবে সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারলাম। আচ্ছা, এখন যদি কৌণিক ভরবেগ চাই বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এর অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের ওই mvr সমান nh/2π সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান হয়ে যাবে nh/2π, এটাও আমরা অলরেডি জানি। তো এইগুলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমরা ডিটেলসে জানলাম। এর দুটো গুরুত্ব, একটা হচ্ছে আকার বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধি, এই দুটোতে ভূমিকা রয়েছে। এবং n থেকে যখন আস্তে আস্তে 1 2 3 4 করে করে আমরা যাব, এনের সংখ্যা যত বাড়াবো তত দেখা যাবে যে অরবিটাল যেগুলো রয়েছে সেই অরবিটালের সংখ্যাগুলো বাড়বে, ইলেকট্রনের সংখ্যা বাড়বে, এবং তার জন্য যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে অরবিটালের জন্য n² এবং ইলেকট্রনের জন্য 2n²। এবার আমরা নেক্সট কোয়ান্টাম নাম্বারে চলে যাব বা 2 নাম্বারে, সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। এটাকে অনেক সময় দিক নির্দেশীয় কোয়ান্টাম সংখ্যাও বলা হয়ে থাকে, বোঝা গেছে, বা দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়েও থাকে। তাহলে নেক্সট আমরা হেডিং করব অ্যাজিমুথাল। লেখো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটাকে প্রকাশ করা হয় স্মল এল দ্বারা। আগেরটা স্মল এন ছিল, এটা হচ্ছে স্মল এল, অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে স্মল এল। এটাকে বলা হয়ে থাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারও বলা হয়ে থাকে, বা দিগংশীয় যেটা আর কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার এটা হচ্ছে দ্বিতীয়। এটার সাহায্যে আমরা দেখেছি কি জানা যায়, শেপ জানা যায় বা আকৃতিটা কেমন হবে জানা যাবে, অর্থাৎ এস পি ডি এফ এগুলো সম্পর্কে আমাদের এখানে কনসেপ্টটা আসবে। তো এই যে এল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটার প্রধান কাজটা কি না, এটা হলো অরবিটালের শেপ বা আকৃতি নির্দেশ করে। তাহলে আগেরটা সাইজ নির্দেশ করছিল, সাথে এনার্জি, আর এটা কি নির্দেশ করছে, এটা শেপ নির্দেশ করছে। প্রসঙ্গত আমরা একটা জিনিস জেনে রাখবো যে এই এল এর ভ্যালুটা হবে 0 বা তার থেকে বেশি, এবং n-1 এর থেকে কম বা n-1 এর সমান। এই ভ্যালুটা আমরা একটু খেয়াল রাখবো, হয়েছে? বেশ, তাহলে এল এর ভ্যালু হলো 0 to n-1। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে যদি আমরা একটা চার্ট করি এখানে, তাহলে এল এর ভ্যালুগুলো আমরা কীভাবে আসছে দেখব। দেখো, এন এর ভ্যালুর সাথে আমরা এল এর ভ্যালু কম্পেয়ার করব। এন এর ভ্যালু কোথা থেকে শুরু হয় আমরা জানি, এন কখনো বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কখনো 1 এর কম হতে পারে না। তাহলে এটা হচ্ছে 1 2 3 4, এই চারটে নিলাম। এই চারটে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত, এর বাইরে আর যাওয়ার দরকার নেই, কে এল এম এন। তাহলে যদি এন এর মানটা 1 হয়, এলটা কত হবে? এল এর ভ্যালুটা হচ্ছে, কিভাবে বের করবো আমরা, 0 to n-1, ঠিক আছে? তাহলে এল এর ভ্যালুটা স্টার্ট হবে কোথা থেকে, 0 থেকে। ভালো করে বোঝো, এল এর ভ্যালুটা স্টার্ট হবে কোথা থেকে, 0 থেকে স্টার্ট হবে, দিয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং কত দূর অবধি যাবে, n-1 অবধি। তাহলে এল এর ভ্যালুটা 0, এটা আমরা বসিয়ে ফেললাম। এবারে পরের পার্টটা কি, 0-র পরেই দেখো n-1 যেটা, অর্থাৎ 1, n বলতে এখানে 1 থেকে 1 বাদ দিলে সেটাও 0 হচ্ছে, অর্থাৎ এখানে আমরা এল এর ভ্যালু একটাই পাবো, সেটা হচ্ছে 0। বোঝা গেছে? 2 নাম্বার, n সমান যখন 2 হবে তখন স্টার্টিংটা কোথা থেকে করবো, 0 থেকে। বেশ, 0-র পরে দেখো 1 আসে, 1টাও কিন্তু এখানে দেখো 2 - 1 মানে হচ্ছে 1, অর্থাৎ 0 to n-1 এই ফর্মুলাটা বসিয়ে আমরা দেখতে পেলাম যে যখন n এর মানটা 1 তখন এলটা হচ্ছে 0, যখন n এর মান 2 তখন এলটা 0 হতে পারে, 1 হতে পারে। ক্লিয়ার? যখন n এর মান 3 তখন এলটা কত হবে, স্টার্টিং 0 থেকে হবে, আমাদের কিছু ভাবার দরকার নেই, স্টার্টিং 0 থেকে। এবারে আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে, কতক্ষণ অবধি বাড়বে, n-1 অবধি, অর্থাৎ
3 মাইনাস 1 মানে হচ্ছে 2, তাহলে কত দূর অবধি বেড়ে বেড়ে যাবে 2 অবধি, তাহলে 0 আর 2 এর মাঝে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 1, তাহলে আমরা এখানে এল এর মানগুলো পেলাম 0 হয়েছে 1, এবং লাস্ট যেটা পেলাম সর্বোচ্চ সেটা হচ্ছে n মাইনাস 1 অর্থাৎ 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, বোঝা যাচ্ছে? বেশ, এবারে n এর মান যখন 4 হবে তখন এলটা স্টার্টিং কোথা থেকে হবে, সেম 0 থেকে, সর্বোচ্চ কত হবে n মাইনাস 1 মানে 4 মাইনাস 1 মানে 3, এবং তার মাঝখানে থাকবে 1 এবং 2, তাহলে প্রথমটাতে আমরা এল এর ভ্যালু পেলাম একটা অর্থাৎ 0, তারপরেরটাতে আমরা পেলাম 2, তারপরেরটায় 3টে, তারপরেরটাতে 4টে। এবারে একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে যখন এল এর ভ্যালুটা 0 হবে তখন সেটাকে আমরা বলবো এস, যখন এল এর ভ্যালুটা 1 হবে তখন সেটাকে আমরা বলবো পি, যখন 2 হবে বলবো ডি, এবং 3 হলে বলবো এফ, হয়েছে? এই এস পি ডি এর প্রত্যেকটা অরবিটালের আইডিয়া তোমাদের কিন্তু আগের ভিডিওতে হয়ে গেছে। আমরা দেখেছি যে এস এর আকার হচ্ছে স্ফেরিক্যাল বা গোলাকার, পিটা ডাম্বেল, ডিটা ডবল ডাম্বেল এবং এফটা ডিফিউজড, ক্লিয়ার? এবারে এই যে এস, এই এস এর ইংলিশ টার্ম হচ্ছে সার্ফ, এস এই যে আরপি, এটা হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? এটা হচ্ছে ডিফিউজড, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, হয়েছে? এইভাবে 4টে নাম ওদের করা হয়েছে। তো এই যে এস অরবিটালটা বা এসটা আমরা পেলাম সেটা হচ্ছে এল যখন 0 তখন সেটা হবে এস, তাহলে এখানে আমরা সহজেই বলতে পারবো যে 0, তাহলে প্রথমে আমরা এন এর মানটা লিখবো এবং 0-এর জন্য যেটা বসবে সেটা লিখবো, তাহলে এই অরবিটালটার নাম হয়ে যাবে 1s, ভালো করে বোঝো, এই যে অরবিটালটা, এই অরবিটালটা হয়ে গেল 1s এবং এর আকৃতি হয়ে গেল গোলাকার। 2 নম্বরে কি হতে পারে, দুটো হতে পারে, একটা হচ্ছে 2 0 তার মানে হচ্ছে 2s, আরেকটা হতে পারে 2 1 অর্থাৎ 2p, খুব সহজ দেখো। 3 নম্বরে তেমনি হতে পারে 3 0 তার মানে 3s 3p, এবং 3 2 আছে, 2 বলতে d বোঝাচ্ছে এখানে 3d। 4-এ কি হতে পারে, 4-এ 4s 4 1 মানে 4p, 4 2 মানে হচ্ছে 4d, 4 3 মানে হচ্ছে 4f, ঠিক আছে? তাহলে এই 4টে পার্টে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা অরবিটাল এর শেপগুলো কেমন হবে এস পি ডি এফ অনুযায়ী আমরা কিন্তু এই ভাগটা করতে পারলাম, ক্লিয়ার? বেশ, এবারে এই যে পার্টগুলো আমরা পেলাম এই পার্টগুলোকে তাহলে কি বলা হয়, এই পার্টগুলোকে বলা হয় সাবসেল। দেখো প্রথমেই আমরা যখন সেল সাবসেল করে ভাগ করেছিলাম, স্কুলের উদাহরণটা দিয়েছিলাম, তখন সেখানে দেখো বলেছিলাম সাবসেলে প্রকাশ করতে এল এর প্রয়োজন হয়, সেল প্রকাশ করতে এন এর প্রয়োজন হয়, তাহলে এল এর ভ্যালুগুলো দ্বারা আমরা যে মানগুলো পেলাম সেগুলো কি প্রকাশ করলো, সাবসেলকে প্রকাশ করলো বা উপকক্ষকে প্রকাশ করলো। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা কক্ষের যে সংখ্যা বা প্রত্যেকটা সেলের যে সংখ্যা সেখানে কিন্তু ততগুলোই উপকক্ষ থাকে। কিভাবে আসছে জিনিসটা দেখো, এখানে একটা কক্ষ বা একটা সেল, এখানে দেখো সাবসেল একটা, এখানে দুটো, এখানে দেখো সাবসেল হয়েছে দুটো, এখানে 3টে সেল, এখানে 3টে সাবসেল, একটা এস একটা পি একটা ডি, এখানে 4টে সেল, এখানে 4টে সাবসেল, একটা এস একটা পি একটা ডি একটা হচ্ছে এল এফ। তাহলে আমরা সহজেই বলতে পারি যে কোনো একটা সেলে সাবসেলের সংখ্যা এবং সেলের সংখ্যা দুটোই কিন্তু সমান, তাহলে নাম্বার অফ সাবসেল আমরা এটা এখান থেকে লাস্ট যেটা লিখবো এটা বোঝা গেছে তো? বেশ, তাহলে আমরা এল অবধি বুঝলাম এবং লাস্ট আমরা একটা জিনিস লিখে রাখবো এখান থেকে যে নাম্বার অফ সাবসেল ইন এ সেল সমান নাম্বার অফ সেল অর অরবিট, ঠিক আছে? অর্থাৎ সেল বা অরবিটের যে সংখ্যা তার সাথে সাবসেলের সংখ্যা কিন্তু সমান। আচ্ছা, এখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা এটাকে বলা হয় অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়েছে, এর মানটা কত হবে, এর মানটা হবে √L
অফ এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই। এই সূত্রটা তোমরা একটু খেয়াল রাখবে। অর্থাৎ ধরো তোমাদের কোশ্চেন দিয়েছে 3p দিয়েছে, ধরো এই অরবিটালের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে দিয়েছে, তাহলে কিভাবে আমরা মানটা বের করব? ঠিক আছে, তাহলে 3p যেহেতু দেওয়া আছে, খুব ভালো করে কোশ্চেনটা বোঝো। 3p এর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে দিয়েছে। তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে গেলে আমাদের দরকার কি? এল এর ভ্যালুটা জানা খুব প্রয়োজন। বেশ, এবারে 3, এই 3টা কি ডিনোট করে? দেখো একটু আগে পড়লাম n, বাঁদিকে যেটা থাকে সেটা হচ্ছে সেল নাম্বার। তাহলে এখানে n সমান হয়ে গেল কত? 3। এবারে p দেওয়া আছে, তাই তো? পিটা কিসের ভ্যালু? এল এর ভ্যালু। আমরা দেখেছি এল সমান যখন 0 হয় তখন s, যখন 1 হয় তখন p, যখন 2 হয় তখন d, এবং যখন 3 হয় তখন হচ্ছে f। এইভাবে 4টে পার্ট আমরা দেখেছি। তাহলে এখানে যেহেতু p দেওয়া আছে, অর্থাৎ এল এর ভ্যালুটা তার মানে হয়ে যাবে 1, তার মানে এল সমান হয়ে গেল 1। ক্লিয়ার? বেশ, এবারে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান হবে রুট ওভার অফ এল এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে 1 প্লাস 1 এইচ বাই 2 পাই, অর্থাৎ √2 এইচ বাই 2 পাই। এই মানটা আমাদের চলে এলো। কোশ্চেনটা যদি এরকম আসে যে মনে করো দিয়েছে 4s এর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে দিয়েছে, তোমরা এটা বাড়িতে নিজেরা করবে। 4s, তাহলে এখানে n এর মানটা কত হবে? 4। আচ্ছা, আমাদের দরকার এল এর মান, তাহলে এল এর মান আমাদের কত হবে? এস এর জন্য কত হয় এল এর মান? 0, তাই না? তাহলে আমাদের ওখানে 0 বসালেই মানটা বেরিয়ে যাবে। হয়েছে? বেশ, নেক্সট আমরা চলে আসছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা n বুঝলাম এবং l বুঝলাম। তোমরা প্রত্যেকটা জিনিস খাতাতে লিখে রাখো, দেখবে শেষে সব কনক্লুশন চলে আসবে। ঠিক আছে, পরপর পার্ট করে বোঝো এবং শেষকালে দেখবে পুরো জিনিসটা ক্লিয়ার হবে।